জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই ৩ মাস আমরা বসে থাকি, এটা আমরা বন্যার মাস আমরা বলি যে আমাদের পুরো বাংলাদেশের 67% ভূমি বন্যাতে কনভার্ট হবে, মানে পানি ভরে যাবে, তারপরে নদী নালা দিয়ে পানিটা আবার বঙ্গোপসাগর চলে যাবে। ইন বিটুইন এই পুরো জমিটা খাদ্য উৎপাদনের জন্য রেডি হবে। দ্যাটস দ্য জিওলজি অ্যান্ড জিওগ্রাফি অফ আওয়ার কান্ট্রি। তো বৃষ্টি যতটুকু হয়েছে এবার এই ত্রিপুরায় এবং নোয়াখালী অঞ্চলে, এটা রেকর্ড বৃষ্টিপাত না। সুতরাং এরকম বৃষ্টিপাত গত বছর, তার আগের বছর এরকম সময় হয়েছে কাছাকাছি বৃষ্টিপাত, কিন্তু এরকম ফ্ল্যাশ ফ্লাড তো হয় নাই। তো যেটা আমরা আশঙ্কা করছি যে এখানে যেহেতু কয়েকটি ব্যারাজ আছে এবং এই যে ছোট যেই কথাটি বললাম যে মহারানী প্রজেক্টে আছে, এটা মাত্র 3 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। 3 মেগাওয়াট দিয়ে আপনি একটি গ্রামকে আলোকিত করতে পারবেন না, এত ছোট, কিন্তু এটা পানি মোটামুটি ধারণ করে রাখতে পারে। তো একটা রেগুলার বেসিন দিয়ে আপনি দেখেছেন, রেগুলার বেসিনের পানি একটা কল দিয়ে যখন যায়, স্বাভাবিকভাবে যায়, সেটা কিন্তু সবাইকে ভিজিয়ে দিয়ে যায় না, সে তার মতো করে তার চ্যানেল দিয়ে চলে যায়। কিন্তু যখন আপনি ফ্ল্যাশ করেন, বাথরুমের ফ্ল্যাশের মতো খেয়াল করতে, ভাসিয়ে সব কিছুকে নিয়ে যায় অল অফ এ সাডেন। তো সেরকম একটা ইঞ্জিনিয়ারিংয়ের পসিবিলিটি কিন্তু আমরা দেখি যে এক রাত্রের মধ্যে, রাতের আধারে পানিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। পানি তো নর্মালি আসে, নদী দিয়ে পানি আসে, হয়তো বা বিপদ সীমার কাছাকাছি কিংবা উপর দিয়েই আসতো, কিন্তু রাতের আধারে পুরো অঞ্চলকে আপনার ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই ড্যাম ব্যারেজগুলোকে তারা ইনস্ট্রুমেন্টাল হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের সাথে ভারতের 54টা নদী, আন্তঃসীমান্ত নদী, এগুলো হচ্ছে ঘোষিত, আর ঘোষণা ছাড়া আরও 100-র উপরে নদী আছে। সুতরাং গত 53 মানে স্বাধীনতার পরে আমরা সেই যে 54টা নদী বাংলাদেশ ভারতের জয়েন্ট রিভার হিসেবে কিংবা কমন রিভার্স হিসেবে আমরা স্বীকার করেছি, এরপরে আর একটা নদীকে আমরা যুক্ত করতে পারি নাই। এটাও একটা বড় ব্যর্থতা যে নদীগুলো তো আছে আন্তঃসীমান্ত নদী, কিন্তু আমরা এখনও যুক্ত করতে পারি নাই, কারণ বাংলাদেশের পক্ষ থেকেই তো এই উদ্যোগটি নেওয়ার কথা যে এই নদীটা আমার দেশে, তোমার দেশ হয়ে আসছে এবং তুমি এটাতে ইন্টারাকশন করতে পারবা না, এটাকে স্বীকার করো। তো এটাও করে না, এটা একটা গুরুত্বপূর্ণ। দেখেন 54টা নদী সেই 72-এ করা, এরপর আর আমরা নদীগুলোর এস্টিমেশনও করি নাই, বাড়াইও নাই, কিন্তু নদী তো নদীর জায়গায় আছে এবং বিলীন হয়ে যাচ্ছে অনেক নদী। তো এটা একটা বড় ব্যর্থতা আমরা মনে করি গত 53 বছরে হয়েছে। 54টি যে নদী আছে, 54টি নদীর একটি নদীতেও আপনার আন্তঃসীমান্ত, একটি নদীতেও বাঁধ যদি ভারত দিয়ে থাকে, স্পেশালি আমরা ফারাক্কার কথাই যদি ধরি না কেন, এটাও তো আন্তর্জাতিক আইন মেনে হয় নাই। হ্যাঁ, যখন বাঁধটা করে তখন তো পাকিস্তান আমল ছিল। পাকিস্তান আমলে যখন প্রথম ইনসেপশন করে এই বাঁধটি, তখন পাকিস্তান এটার বিরোধিতা করেছিল তৎকালীন পাকিস্তান সরকার। তারপরে এটা জয়েন্ট স্টাডি হয়েছে, আপনারা জানেন কিনা, যে ভারতের পক্ষ থেকে একটা জয়েন্ট স্টাডি, ভারত বাংলা এই পাকিস্তান মিলে জয়েন্ট স্টাডি হয়েছে। তারপরে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সময় একটি মানে পলিটিক্যালি এবং সশস্ত্র সংগ্রাম চলছিল, ওই সুযোগটা ইন্ডিয়া নিয়েছে এই বাঁধটা তৈরি করার। এবং মুজিবের সময় যখন আসলো তখনও বলেছে যে আমরা এটা ট্রায়াল করার জন্য বাঁধটা, ব্যারেজটা ট্রায়াল করার জন্য আমরা এটা অ্যাক্টিভ করছি, কিন্তু এই যে ট্রায়াল শুরু হলো তারপরে তো এটা আর তারা বন্ধ করে নাই। তো সুতরাং সেটারও আন্তর্জাতিক কোনো নিয়মকানুন মেনে কিংবা কোনো ধরনের প্রেসিডেন্স না মেনেই কিন্তু এখনও চলছে। এবং পরবর্তীতে বাংলাদেশ বাধ্য হয়েছে একটি চুক্তিতে যাওয়ার জন্য। মুজিবের সময় একটি চুক্তি হলো, আপনারা জানেন মনে হয়। তার পরবর্তীতে এরশাদের সময় এক ধরনের এমওইউ হলো, হাসিনা এসে 96-এর চুক্তিতে আরেকবার করলেন, কিন্তু এই সবগুলো চুক্তিই আলটিমেটলি বাংলাদেশের পক্ষে যায়নি, বাংলাদেশের বিরোধে গিয়েছে। হ্যাঁ, যে কারণে পুরো গঙ্গা অববাহিকার বাংলাদেশ অংশ যেটা, সেটা পুরোটাই তো এখন মরুকরণ হয়ে গিয়েছে গত 53 বছরে। তো কারণ হচ্ছে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্স মানা হয় নাই, বাংলাদেশের স্বার্থ দেখা হয় নাই। তার আগে পানি শুধু গঙ্গার উপরে 1 লক্ষ প্রজেক্ট আছে, সেই উত্তরখণ্ড থেকে শুরু করে আমাদের ফারাক্কা পয়েন্ট পর্যন্ত গঙ্গার উপরে 1 লক্ষ ইন্টারাপশন আছে। ভারতীয় বিভিন্ন স্টেট এবং ভারত বিভিন্ন জায়গায়, দিল্লি এটা করেছে। এবং কিছুদিন আগে ইন্ডিয়ান ওয়াটার উইক হয়েছে, আপনারা জানেন, সেখানে নদী নিয়ে যারা দিল্লিতে কাজ করেন, ভারতে কাজ করেন, তারা এটা কনসার্ন জানিয়েছে একটা নদীর উপর যদি 1 লক্ষের উপরে ছোটো বড়ো প্রজেক্ট থাকে পুরো নদীর অববাহিকা মিলে, তাহলে এই নদী আর বাঁচবে কোথায়? এটা তো আর নদী নাই, তাই না? এবং সেটারই শেষ অংশ হচ্ছে ফারাক্কা, যেখানে লাস্ট কোপটি দেওয়া হয়েছে, সেটা দিয়ে এই নদীকে আমরা একদম শেষ করে দিয়েছি। এবং এই অঞ্চলে আমরা যারা আছি, আমাদেরকে তো আমরা এই আইনটি মানি নাই। দ্বিতীয় হচ্ছে, এটা গেলে একটি নদী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নদী হচ্ছে বাংলাদেশের 4র্থ বৃহত্তম ট্রান্সবাউন্ডারি রিভার হচ্ছে তিস্তা। তিস্তার তো এগ্রিমেন্ট একটা অনেক আগে একটা এগ্রিমেন্ট হয়েছিল, পরে একটা এমওইউ সাইন হয়েছিল, আপনারা জানেন। তারপরে আজকে দীর্ঘদিন
বিশেষ করে গত 15 বছর হাসিনার সময় কত ধরনের কমিটমেন্ট হাসিনা দিল আর মোদি দিল। আমরা দেখলাম মনমোহন দিল এক সময়, মোদি দিল এক সময়, ড্রাফট রেডি করে সেই ড্রাফট পাবলিক করা হলো যে এইভাবে এগ্রিমেন্টটা করা হবে। তারপরে ভারত এগ্রিমেন্টটা করলো না, মমতার দোহাই দিয়ে করলো। কিন্তু মমতার দোহাই দেওয়ার কিছু নাই, কারণ বাংলাদেশের ভারতের কথাই আমি সরাসরি বলি। ভারতের যে কোনো পররাষ্ট্র নীতিতে যখন কোনো স্বাক্ষর করে কেন্দ্রীয় সরকার, তখন স্থানীয় রাষ্ট্রগুলো মানে স্থানীয় রাজ্য সরকারের কিন্তু কোনো ক্ষমতা থাকে না তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। বরঞ্চ ভারতের এরকম অনেক চুক্তি হয়েছে, এরকম কেরালার কৃষি চুক্তি যখন কৃষিভিত্তিক যে আন্তর্জাতিক কনভেনশনে যখন ভারত সাইন করে, তখন কেরালার গভর্নমেন্টের স্থানীয় যে রাজ্য সরকারের যে কৃষি ব্যবস্থাপনা এটা সম্পূর্ণ তার বিরুদ্ধে। কিন্তু প্রেসিডেন্ট সরাসরি হুকুম দিয়েছে যে যেহেতু আমরা আন্তর্জাতিকভাবে এই কনভেনশনটি সাইন করেছি, তোমার রাষ্ট্রকেও এই কনভেনশন মানতে হবে এবং প্রয়োজনে তুমি আইন চেঞ্জ করে নিবা। তাহলে সেখানে মমতার দোহাই দেওয়াটা হচ্ছে একটি পলিটিক্যাল ডিগবাজি আমরা মনে করি। এবং এই কাজটি ভারত করেছিল, কারণ ভারত চায় নাই এবং এখনও চায় না তিস্তার চুক্তিটি হোক। কারণ তিস্তার চুক্তিটি হলে তো এখানকার সমস্যা মিটিয়ে যায়, তাহলে আর দরকার কি অন্য কিছু করার। তো সুতরাং ভারতের কেন্দ্রীয় জায়গা থেকে আমরা এই ধরনের অসহযোগিতা আমরা পেয়েছি, এটা একটি বড় বিষয়। আরও দুটি নদী আমরা আন্তঃসীমান্ত নদী যে 54টির মধ্যে আরও দুটি নদীর এক ধরনের চুক্তি বলতে পারি কিংবা এক ধরনের কনসেন্ট আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কুশিয়ারার নিচে একটি খাল আছে যেটা বাংলাদেশের ভিতরে, সেটাতে আমরা মাছ চাষ করি, ইরিগেশন করি। সেটাও কিছুদিন আগে হাসিনা যখন ক্ষমতায় ছিল, হাসিনা এটা বাংলাদেশের ভিতরে খালে আমরা কৃষি চাষ করবো সেটারও অনুমতি তারা দাদাদের কাছ থেকে নিয়ে এসছে। এটা দিয়ে বাংলাদেশ কতটুকু নত জানো, কিংবা আমার ভিতরেও যে ভারতের ইন্টারফিয়ারেন্স করা যায় এটা প্রমাণ করে দিয়েছেন এবং এস্টাবলিশ করেছেন, যেটা প্রয়োজন ছিল না। ফেনী নদীতে দীর্ঘদিন ধরে পানি চুরি হতো, এই ত্রিপুরার অঞ্চল থেকে পাম্প দিয়ে শত শত পাম্প দিয়ে পানি উঠিয়ে নেওয়া হতো। তো সেটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে যখন বারবার সাধারণ জনগণ, বিশেষ করে ফেনীর এবং কুমিল্লার লোকজন, যখন নোয়াখালীর লোকজন যখন বলা শুরু করলো যে আমার তো মিনিমাম পানিটা আমরা পাচ্ছি না, তখন ভারত এটাকে লিগালাইজ করলো। ঠিক আছে, পানি যদি আমরা চুরি করি সেটা আমরা লিখিতভাবে করে নিই, আমরা সেটা দিয়ে দিলাম। আপনি খেয়াল করে দেখেন, যার বিনিময়ে আবরারকে শহীদ হতে হয়েছিল। এই ছোট্ট একটা মানে সিগনিফিক্যান্ট বিষয়, একটি মেধাবী ছাত্র প্রতিবাদ করেছে, তাকেও মেরে ফেলা হয়েছে গুন্ডা বাহিনী দিয়ে। তো এই হচ্ছে আমাদের আন্তঃসীমান্ত নদীর গত 53 বছরের আমি যদি বলি যে আমলনামা, সেটা আমরা দেখেছি। এবং এছাড়া যে তাহলে 4টা নদীর কথা আমি বললাম, আরও রয়েছে 50টি নদী। এই 50টি নদীতে আমরা ইনভেস্টিগেট করে দেখেছি, ইন্ডিয়ান ওয়েবসাইটে অফিসিয়াল ডেটা যদি আমরা ইনভেস্টিগেট করি, তাহলে আমরা দেখব যে এই 50টি নদীতে ছোট ছোট অনেকগুলো হাইড্রো প্রজেক্ট আছে, অনেকগুলো ইরিগেশন প্রজেক্ট আছে, অনেকগুলো ড্যাম আছে, অনেকগুলো বারাজ আছে তৈরি তারা করেছে। হ্যাঁ, এবং এটার এস্টিমেট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ড্যাম এবং বারাজ হয়েছে এই ছোট ছোট নদীতে 38টির মতো। আরও অনেক আছে, এগুলো হচ্ছে যে একদম অ্যাকনলেজ, যারা এই কোম্পানি করে ইনভেস্টমেন্ট করে ফর্মালি ইন্ডিয়া এগুলো ঘোষণা করেছে, এগুলো কমিশন করা অলরেডি, এগুলো চলছে চালু। আর হচ্ছে হাইড্রো প্রজেক্ট আছে 18টি। এই যে ত্রিপুরায় যে বন্যাটা এখন হচ্ছে এবং নোয়াখালী ফেনী যে ডুবে গেল, যে এটা তো একটা ছোটো মহারানী হাইড্রো প্রজেক্ট, এটা ছোটো হাইড্রো প্রজেক্ট আছে, সেটাও একটা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এই পানিগুলোকে আসলে ফ্ল্যাশ ফ্লাড করানো হয়েছে বলে আমরা ধারণা করছি। তো সুতরাং এই যে মহারানী হাইড্রো প্রজেক্ট যেগুলো আছে, এবং এখানে আরও কতগুলো ছোটো ছোটো বারাজ আছে, এগ্রো বারাজ আছে, তো এগুলো পানি ধরে যেহেতু হঠাৎ করে ছেড়ে দিয়েছে এবং ছাড়ার আগে একটা আন্তর্জাতিক নিয়ম এবং এটা গ্লোবালি সবাই প্র্যাকটিসটা করে, সেটা হচ্ছে যে কোনো ফ্লাড ফোরকাস্টিংয়ের সময় এটা বলতে হয় যে আমি এখন পানিগুলো ছেড়ে দেবো, আপনি তার আগে সাবধান হন। এবং এই সাবধানতা শুধু আমাদের জন্য না, ত্রিপুরাও তো মানে ভাসিয়ে দিয়েছে। তো সুতরাং ত্রিপুরার ভাসানোটা হচ্ছে কোলেটারাল ড্যামেজ আমরা মনে করি, আর বাংলাকে ভাসানো হচ্ছে এটা তার অবজেক্টিভ ছিল যে রাতের আধারে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হবে। তো সুতরাং হ্যাঁ, এটা ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ ডেফিনেটলি এটা ইনস্ট্রুমেন্টাল হয়েছে। এবং এই পুরো প্রজেক্টগুলো যতগুলো আছে, এই সবগুলো প্রজেক্টই যে আজকে এই 2024-এর জুলাই পরবর্তী সরকারকে ইনস্ট্রুমেন্টাল হিসেবে যদি আমি তাকে বর্ণনা চাই, সেই মক্ষম সময়টা ছিল এই ব্যারেজের আসলে কার্যকারিতা, এই পানিটা ছেড়ে দেওয়া। এরকম আরও অনেক ইনস্ট্রুমেন্ট আমরা ভারতের বিভিন্ন ছোট ছোট ইনস্ট্রুমেন্ট আমরা আন্তঃসীমান্ত নদীগুলোর উপরে দেখি। যেটা আমি প্রথমে বললাম যে আমাদের এই যে হাইড্রো প্রজেক্ট এবং ড্যাম এবং ইরিগেশন প্রজেক্ট আছে 38টি এবং হাইড্রো প্রজেক্ট, স্পেসিফিক হাইড্রো প্রজেক্ট আছে 18টি। এগুলোর ক্যাপাসিটি যদি আপনি দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে এগুলোর ক্যাপাসিটি হচ্ছে ত্রিপুরার যেটার কথা বললাম মহারানী 3 মেগাওয়াট, 10 মেগাওয়াট,
মেগাওয়াট, 30 মেগাওয়াট, 25 মেগাওয়াট, 40 মেগাওয়াট, এরকম মানে এত ছোট ছোট। আমাদের কাপ্তাই তো হচ্ছে 150 হচ্ছে মিনিমাম। খেয়াল করে দেখেন দেখুন কত ছোট আপনি এগুলো তারা করেছে, এবং এটাতে কতটুকু মানে আপনার এই সবগুলো মিলিয়ে যদি আপনি 200-250 মেগাওয়াট হবে। আসামের দুটো বড় আছে, একটি 275 এবং একটা 125 মেগাওয়াট। আসামের একদম আপস্ট্রিমে ব্রহ্মপুত্রের পাড়ে আছে। বাকি সবগুলো হচ্ছে এত ছোট যে আপনি এগুলোকে সবগুলোকে মিলালে যে পরিমাণ জায়গা লাগে, মানে যে পরিমাণ জায়গা তারা ফ্লাডেড করেছে, স্থানীয়ভাবে তো এই কাজটি করতে গিয়ে স্থানীয় জনগোষ্ঠীকে তারা উচ্ছেদ করেছে। দিল্লি এটা তো স্থানীয় জনগোষ্ঠী করে নাই, তাই না? এটা দিল্লির ইনভেস্টমেন্ট। স্থানীয় জনগোষ্ঠীকে তারা উচ্ছেদ করেছে, স্থানীয় জনগোষ্ঠীকে তারা প্রয়োজনে কোলেটারাল ড্যামেজ হিসেবে ব্যবহার করে কিন্তু তারা এই হাইড্রো ম্যাসাকারটি করবে এবং করে, যেটা এই সময় এবার করেছে আমরা মনে করি। তো সুতরাং এগুলোর ইনভেস্টমেন্টের অ্যামাউন্টও কিন্তু অনেক বড়, কিন্তু এই টাকা দিয়ে একটা আপনার ধরেন এখানে 250 থেকে 500, 600, 1200 মেগাওয়াটই তারা উৎপাদন করতে পারবে, এর বেশি তো পারবে না। আমার 500-600 হবে না, 30টা ইন্টু 3 390, 200 মেগাওয়াট 300 মেগাওয়াট উৎপাদন সব মিলিয়ে সবগুলো হবে, কিন্তু অ্যামাউন্টও হচ্ছে প্রায় 50টির উপরে। 50টি বড় বাংলাদেশের সীমান্তে নদীর 50টি বড় বড় জায়গায় আমি এরকম ইনস্ট্রুমেন্ট রেডি করেছি, এটাকে আমি গলায় ফাঁস দেওয়ার মতো, এবং এটা প্রয়োজনে আমি এটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাজ এ উইপেন। খেয়াল করে দেখেন, এবং তার যে ইনভেস্টমেন্টের যে রিটার্ন আমরা যদি কোনো রিটার্ন নাই, এটা জিও পলিটিক্যাল সম্পূর্ণভাবে আমরা এগুলোর ইনভেস্টমেন্টকে আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি, আমরা এগুলোর লোকেশন অ্যাসেসমেন্ট করে দেখেছি, এগুলো স্থানীয় জনগোষ্ঠীর ক্ষতি হয়েছে এটা করতে গিয়ে। হ্যাঁ, স্থানীয় জনগোষ্ঠী উচ্ছেদ করা হয়েছে, স্থানীয় জনগোষ্ঠীকে এই গ্রিডে বিদ্যুৎও দেওয়া হয় না, ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ চলে যায়, সামান্য কিছু বিদ্যুৎ তারা পায় এখানের মধ্যে। যখন এগুলো হয় আপনি দেখবেন যেগুলো হয়েছে কখন আমরা এই কাজগুলো শুরু হয়েছে, অনেকগুলোর কাজ শুরু হয়েছে মুজিবের সময়, শেখ মুজিবের সময়, এরশাদের সময়, হাসিনার সময়, এবং কোনো সরকার এগুলো যখন কমিশন হয় কিংবা যখন নির্মাণ করা হয় কেউ কিন্তু এগুলোর কনসার্ন জানায় নাই। তো আজকে আমরা একটা বড় আওয়াজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তোলা হচ্ছে যে কেন পানি ছেড়ে দিল, কিন্তু এই প্রশ্নটা তো রাষ্ট্রীয়ভাবে একসময় করা উচিত ছিল যে কেন নদীতে, আন্তঃসীমান্ত নদীতে বাদ দিবে আমাদেরকে না জানিয়ে, এটা তো আমাদেরও নদী, তাই না? সুতরাং এটি একটি বড় ব্লান্ডার আমরা করে ফেলেছি, কিংবা বাংলাদেশের নতজানু নীতি কারণে, কিংবা এখানে ভারত তোষণ করা হয়েছে অনেক বেশি, দিল্লি তোষণ করা হয়েছে আমি এভাবে বলবো, কারণ যে এই কাজগুলো করতে গিয়ে ভারতের সাধারণ লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং দিল্লি তোষণ অনেক বেশি হয়েছে, এবং যারা দিল্লি বিরোধী আন্দোলন করেছেন, এখানে রাজনীতি করেছেন, তারাও তো বিভিন্ন সময় আসলে কিন্তু এই ভয়েসগুলো রেজ করেন নাই। এটা যে শুধু আওয়ামী লীগ করেন নাই তা না, হাসিনা যেরকম দিল্লিকে দিয়ে দিয়েছে রাষ্ট্র, বারবার বলেছে না হাসিনার মন্ত্রীরা যে দিল্লির আমরা থাকলে দিল্লি টিকে থাকবে, তাই না? দিল্লির জন্য আমরা এখানে আছি, দ্যাট মিনস আপনি দিল্লির সেনাবাহিনী কিংবা দিল্লির পাহারাদার হিসেবে আপনি এখানে ছিলেন, বাংলাদেশের মানুষের পাহারাদার হিসেবে ছিলেন না। সুতরাং এটা আমরা লক্ষ্য করি, যেরকম সেরকমভাবে অন্য যারা অ্যান্টি ইন্ডিয়ান আন্দোলনের নাম দিয়ে কিংবা ইন্ডিয়া বিরোধী, ভারত বিরোধী আন্দোলনের নাম দিয়ে যারা বিভিন্ন সময় রাজনীতি করেছেন, যেসব রাজনৈতিক দল, তাদেরকেও তো আমরা এই ধরনের ইস্যুতে আসলে কখনো কথা বলতে দেখি নাই। তো সুতরাং বাংলাদেশকে আমরা যেটা বলি যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যে নেগোসিয়েট করা এবং বাংলাদেশের মানুষের পক্ষে যে নেগোসিয়েশন করার যেই রাজনৈতিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, সেটা আমরা কিন্তু বিভিন্ন সময় গত 50 বছরেও আমরা দেখিনি। বিভিন্ন সময় সবাই খালি ক্ষমতাটাকেই কক্ষিগত করতে চেষ্টা করেছে, জনগণের প্রতি তাদের দায় ছিল না। সামান্য কিছু দায় আমরা দেখেছি 91 থেকে 2008 পর্যন্ত, সেটাও শুধু 5 বছরে একবার, এটা ভোটের অধিকার। আমরা মনে করি গণতান্ত্রিক অধিকার লাগবে, শুধু ভোটের অধিকার না, যেখানে প্রত্যেকটি আইন প্রণেতা এবং সরকার জনগণের প্রতি সার্বক্ষণিকভাবে দায়বদ্ধ থাকবেন এবং ট্রান্সপারেন্ট থাকবেন। সেরকম রিফর্ম না হওয়া পর্যন্ত আপনি কিভাবে জনগণের রিপ্রেজেন্টেটিভ যার শিরদার আছে এবং যে বাংলাদেশের পক্ষে আছে তারা কথা বলবেন, এরকম পাওয়া কিন্তু কঠিন। হাসিনা বলেছেন যে বন্যা তো ভালো, তিস্তার বন্যা হলে নাকি পুকুরে পানি আসে, নদীতে পানি আসে, কৃষকের নাকি মাঠ জমবে, এই ধরনের তামাশা তারা করেছেন, তাই না? এবং কি কথা বলা হতো যে ভরসা রাখুন হাসিনায়, এই কথাগুলো তো আমরা শুনেছি। তা হাসিনার উপর আমরা যে ভরসা, বাংলাদেশের মানুষজন কি জোর করে ভরসা রাখা হয়েছে, বাংলাদেশের মানুষের গলার টুটি চিপে ধরে বলছে যে আপনি আমার উপর হাসিনার উপর ভরসা রাখেন, এবং তার দালালরা এটা বলেছে, এবং তার বিনিময়ে আমরা তিস্তাকে হারিয়েছি, তাই না? এবং এই যে আমি যেটা বললাম যে 50টির উপরে বাদ দেওয়া হয়েছে, সেটা নিয়ে তো একটি কথাও আমরা বলা হয় নাই, একটি শব্দ উচ্চারণ করা হয় নাই। বাংলাদেশের ভিতরে গত 15 বছরে 56,000 নদী দখলদার সরকারি লিস্ট অনুযায়ী তারা তৈরি হয়েছে। এরা কারা? এরা তো আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছিল, তাই না? রাজনৈতিক প্রভাবশালী, আমরা সুন্দর মতে মেটাফরিক্যালি বলি,
বাট আমরা তো জানি রাজনীতি গত 15 বছরে কে করেছে। তো সুতরাং এদের হাত থেকে কি বাংলাদেশ নদী উদ্ধার করতে পেরেছে? পারে নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে জলমহল ভরাট দখল করে আছে, নদী ভরাট করে রাখছে, দখলদাররা মানে আওয়ামী লীগাররা দখল করে রেখেছে। রাজনৈতিকভাবে মন্ত্রী এমপি থেকে শুরু করে সবাই রাজনৈতিকভাবে দখল করছে। বরিশালে গেলে কীর্তনখোলা নদীতে আপনি দাঁড়াবেন, মানে লঞ্চ স্টেশনে দাঁড়াইলে দেখবেন যে আমির হোসেন আমুর এত বড় যে যে ওষুধ কোম্পানি সেটাই একটি বড় দখল করে বসে আছে। তো সুতরাং বিভিন্ন লোকজন প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগতভাবে নদীগুলোকে গ্রাস করে খেয়েছে। তো সুতরাং বানের পানি যখন নামবে, একটা তো হচ্ছে যে ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর বিষয়, একটা হচ্ছে যে নামার পরে আমার পানিটা তো বঙ্গোপসাগর পর্যন্ত যেতে হবে, তাই না? আমি যদি নদীগুলো সব দখল করে খেয়ে ফেলি, হ্যাঁ, সব জায়গায় নদীর ভিতরে স্থাপনা করি, রাস্তা করি, নদী দখল করে পেট্রোল পাম্প করি, নদী দখল করে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প করি, তাহলে এই পানি যাবে কোন দিক দিয়ে? যেতে তো পারছে না। তো স্বাভাবিকভাবে তখন বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। সিলেটের বন্যা তো হচ্ছে বড় কারণ হচ্ছে মিঠামইনের আব্দুল হামিদের যেই আব্দুল হামিদকে খুশি করানোর জন্য যে রাস্তা মিঠামইনে করা হয়েছে, তাই না? উন্নয়নের নাম দিয়ে তারা বলছে যে আব্দুল হামিদ এবং তৎকালীন সময় মান্নান সাহেব ছিলেন এবং অন্য যারা ছিল তারা বলেছে যে আমাদেরকে ইচ্ছা করে না আমাদের বাড়ি থেকে আমরা বাসে করে ঢাকা শহরে এসে আমরা শপিং করব। তো এইসব কথা বলে পুরো হাওড়ের ভিতর দিয়ে যে বড় রাস্তা করে হাওড়টাকে শেষ করে দেওয়া হয়েছে, কেউ কোনো কথা বলতে পেরেছে? তো এটা কি উন্নয়ন? হ্যাঁ, এবং এই কি লুটপাট? এটা করে আমরা দেশের নদীগুলোকে খেয়েছি, হাওরকে খেয়েছি। এখন স্থায়ী সিলেটে বন্যা হয় গত 4 বছর ধরে এই হাওরের এই সড়কটি করার পরে, এবং ঢাকা সিলেট মহা হাইওয়ে যেটা আছে সেগুলোও তো ফ্লাড প্লেন এবং অনেক নদী ভরাট করে হয়েছে, তাই না? তো সুতরাং এই যে একটা প্র্যাকটিস গত 15 বছরে আমরা দেখি, একটা ফ্যাসিস্ট প্র্যাকটিস আমরা দেখি। আমাদের তো একটি মানে ফর্মার প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ ভারতের, যেটাকে আমরা বলি জয়েন্ট রিভার কমিশন। তো সেখানে তো আমরা এগ্রিড যে আমাদের দুই দেশের যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, বাইল্যাটারাল যে বিষয়গুলো আছে, সেটা আমরা স্পেশালি নদী কেন্দ্রিক পানি কেন্দ্রিক সেটা আমরা টেবিলে বসে সমাধান করার একটা ফর্মাল অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। কিন্তু সেটাকে আমরা, ভারতও এটা চায় না এগুলো নিয়ে আমরা কথা বলি, এবং আমাদের রাষ্ট্রীয় যারা ক্ষমতায় ছিলেন তারা এটাকে অকেজো করেছেন কারণ ভারতকে খুশি করার জন্য। তো যে কারণে এটা ফেইল হয়েছে। তো সুতরাং এটাকে আবার পলিটিক্যাল উইল যদি আমাদের সরকারের আছে আমরা আশা করি, এবং পরবর্তীতে যারা আসবেন তাদের থাকতে হবে, কারণ গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে আবার অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর ভারত যদি দ্বিপাক্ষিক বিষয় না শুনে, তখন আপনি কোথায় যাবেন? তখন জাতিসংঘের পানি প্রবাহ সনদ নামে একটি সনদ আছে, ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন, যেটা আমাদেরকে জাতিসংঘ বারবার বলেছে যে আপনারা এটাতে অনুস্বাক্ষর করেন। আর এটাকে অনুস্বাক্ষর করলে তো আমরা তখন একটা প্ল্যাটফর্ম পাবো যেটা নিয়ে আমি ভারতের সাথে নেগোশিয়েট করতে পারবো, সে যদি বাইল্যাটারাল বিষয়তে কর্ণপাত না করে। কিন্তু এখন তো আমার কোনো সুযোগ নাই যাওয়ার, কারণ আমি তো এটাতে সাইন করি নাই। তো আমি মনে করি সৈয়দ রিজওয়ানা হাসান দায়িত্বে আছেন, উনি খুবই বিচক্ষণ এবং উনি বিষয়টি জানেন, এবং আমাদের হাসান আরিফ আছেন, প্রফেসর ডক্টর ইউনুস, তিনি স্বয়ং এগুলো সম্বন্ধে ভালো করে বুঝেন। প্রয়োজনে আমাদের অ্যাসিস্ট্যান্স তারা চাইলে আমরা দিব। কিন্তু এই ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশনে এখনই স্বাক্ষর করা লাগবে। বাংলাদেশ যদি স্বাক্ষর করে দেয়, বাংলাদেশের আরেকটা বড় প্ল্যাটফর্ম থাকবে যেখানে গিয়ে আমি কথা বলতে পারবো এবং এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো। এছাড়াও আন্তর্জাতিক অনেক আদালত আছে, আইসিজে আছে, আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস আছে, ইন্টারন্যাশনাল ওয়াটার ল ইটসেলফ ইজ এ বড় মানে রক্ষা কবচ, যেখানে ভারতও সাইন করেছে, আমিও সাইন করেছি, বাংলাদেশও সাইন করা। তো সুতরাং তারা যদি দ্বিপাক্ষিক আলোচনা না আসতে পারে তাহলে আমাকে মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টে যেতে হবে। কিন্তু আমার মনে হয় দ্বিপাক্ষিক আলোচনায় ভারত আসতে রাজি, কিন্তু আমরা রাজি না, কারণ আমরা তাদেরকে তুষ্ট করতে চেয়েছি সারা জীবন। তো সুতরাং প্রথমে আমার এই এগ্রিমেন্টগুলো সেরে ফেলতে হবে যেগুলোতে আমাদের সাইন করা বাকি আছে, আনডিউ এগ্রিমেন্টগুলো এবং কনভেনশনগুলোতে। এর সাথে সাথে আমাদেরকে সিরিয়াস হতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে সিরিয়াস হতে হবে, এই জয়েন্ট রিভার কমিশনকে অ্যাক্টিভ করতে হবে এবং সরকারকে ডিপ্লোম্যাটিক্যালি অ্যাক্টিভ করতে হবে এই বিষয়গুলো মেইন স্ট্রিম এজেন্ডাতে নিয়ে আসার জন্য। এবং একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শুধু পানি সম্পদ ব্যবস্থাপনা না, বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা তো অস্তিত্বের বিষয়, সিকিউরিটির বিষয়। সুতরাং এটা একটি ফরেন পলিসির বিষয়, এটাকে ফরেন পলিসির এজেন্ডাতে নিয়ে আসতে হবে, এটাকে পানির এজেন্ডাকে বিচ্ছিন্নভাবে রাখার আর কোনো টাইম নাই। ফ্লাড অ্যাকশন প্রোগ্রাম নামে একটা ফ্যাপ নামে একটা আমাদের একটা এখানে আছে, এখানে কিছু ওয়ার্ল্ড ব্যাংক এবং সরকারের বিভিন্ন সময়ের মদতপুষ্ট এক্সপার্টরা থাকেন।
তারা এরকম একসময় ফ্যাপ সেভেনে আমি একটা এক্সাম্পল দিই, তারা এমন বলেছেন যে বাংলাদেশের বন্যাকে কন্ট্রোল করার জন্য ভারতের টিপাই মুখে বাদও দেওয়া যাবে, মানে সুরমা কুশিয়ারের উপরে যদি বাদ দেয় তাহলে বাংলাদেশে নাকি বন্যার অবমুক্ত হবে। এ কথা বাংলাদেশে এখন পত্রিকাতে যাদের নাম আপনারা বড় করে দেখেন, পানি বিশেষজ্ঞ, পানি বিজ্ঞানী, তারা বলেছেন। এবং গতকালকেও আপনারা শুনেছেন কিছু কথা যে এই ত্রিপুরার এই বাঁধগুলো, ড্যামগুলো নাকি বাংলাদেশের বন্যার জন্য সহায়ক। সুতরাং এই যে ফিজিবিলিটি স্টাডিগুলো যারা করছেন এটা তো প্রকল্প নির্ভর, হ্যাঁ, এবং সরকার যা চায়, সরকার যদি তাবেদারি হয় তাদের রিপোর্টগুলো তাবেদারিই হবে। সুতরাং আমরা মনে করি এই বুয়েট একটি অনেক বড় এবং অনেক দীর্ঘ সময় বুয়েটের একটা ক্রেডিবিলিটি আছে। তো বুয়েটের যারা একাডেমিশিয়ান আছেন এবং বাংলাদেশের প্রচুর একাডেমিশিয়ান এখন বিদেশে ভালো জায়গায় কাজ করছে, এবং তারা তো ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা, তারা বাংলাদেশে এসে কাজ করতে চান। তো গভর্নমেন্টের উচিত হবে এখন এই কলগুলো ওপেন করে দেওয়া, যে তা আপনারা আমাদের দেশে এসে দেশের সেবায় এই কাজগুলো করে দিয়ে যান। সাথে বুয়েট থাকলো, সাথে পিপলস যারা মাঠে আছেন তাদেরকে নিয়ে এই একাডেমিক কাজগুলো করতে হবে। আগে যতগুলো একাডেমিক কাজ করা হয়েছে ডেফিনেটলি অনেকগুলো কপি পেস্ট আমরা জানি, আর অনেকগুলো পারপাসিভ ছিল আমরা জানি। এবং সরকার যেহেতু এইখানে অনেক টাকা এবং প্রজেক্ট পাওয়ার বিষয় আছে, চাকরির বিষয় ছিল, তাদের পদকে তারা তুষ্ট করার জন্য তারা এই ধরনের বাঁধ এবং ব্যারেজের পক্ষে ভারত দিয়েছে, সেখানেও তারা কিন্তু নিশ্চুপ ছিল। টেকনিক্যালি কোথাও কোথাও তারা এটাকে এন্ডোর্সমেন্টও করেছে। তা আমরা মনে করি এদেরকেও আইডেন্টিফাই করার সময় এসছে। বন্যা আরও 40টা জেলায় বন্যা হবে। পার্বত্য চট্টগ্রাম পুরোটা ডুবেছে, সিলেট পুরো ডুবতেছে, আবার নতুন করে তিস্তাতে আসতেছে। এটা একটা বড় হেলথ ক্রাইসিস আছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এখন তো অনেক জায়গায় আবার ফসল চারা বীজ রোপণের টাইম হয়েছে, কিন্তু সেটা যদি দেরি হয়ে যায় তো খাদ্যর ঘাটতি এবং খাদ্যের ক্রাইসিস তৈরি হবে।